ফুলশয্যার রাতে রাত যখন মৌকে বলল, এই নাও ডিভোর্স পেপার, সাইন করে দাও, রাজের কথাটা মৌয়ের কলিজায় গিয়ে বিঁধল। মা মরা মেয়েটার ফুলশয্যার রাতে ডিভোর্স পেপারে সাইন করতে হবে, এটা কখনো ভাবেনি সে। হাতে কাঁচা মেহেন্দির সাজ, অপরূপা লাগছে মেয়েটাকে। ডিভোর্স পেপারে সাইন করতে গিয়ে এক ফোঁটা চোখের জল টপ করে কাগজটার ওপর পড়ল। জীবনটা সত্যিই অদ্ভুত। 4 ঘন্টা আগে যেমন একটি কাগজে সাইন করে নতুন সম্পর্ক আবদ্ধ হয়েছিল, আর এখন একটা সাইনে সে সম্পর্কটা প্রাণহীন হয়ে গেল। এদিকে সাইন করা কাগজটা হাতে নিয়েই রাজ বলল, সরি মৌ, আমার কিচ্ছু করার নেই। পরে যদি তুমি আমাকে ডিভোর্স না দাও, তাই ঝামেলা আগেই মিটিয়ে নিলাম। আর হ্যাঁ, আমার সাইনটা বাকি রাখলাম। চুক্তি যখন শেষ হবে আমার সাইনটা দিয়ে কাগজটা পরিপূর্ণ করব। মৌ কিছু না বলে মাথাটা নিচু করে আছে। বুকের ভেতরটা যেন কেমন কেমন করছে। জীবনে কাউকে কোনোদিন ভালোবাসেনি, নিজের স্বামীকে সবটা দেবে বলে, কিন্তু আজ স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেল। রাজ মৌয়ের পাশে থাকা বালিশটা নিয়ে যখনই খাট থেকে নামতে যাবে তখনই খেয়াল করলো বিছানায় রক্ত। রক্ত দেখে খানিকটা আঁচ করতে পারলো সে বিষয়টা কি। মৌকে বসে থাকতে বলে বের হয়ে গেল। মৌ বিছানায় বসে বসে ভাবছে জীবন নামক বহতা নদীর কথা। এই নদীর শেষ কোথায়? বান্ধবীদের কাছে শুনেছি বাসর রাতে এই হয় সে হয়, আর আমার রাজকেই আর কি বা দোষ দিব? আমি নিজে ইচ্ছায় চুক্তির বিয়ে করেছি, যদিও রাজ আর আমি ছাড়া দ্বিতীয় কেউ জানে না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় খেয়াল নেই। রাজ ফার্মেসি থেকে প্যাড নিয়ে এসে রুমে ঢুকতেই দেখে মৌ ঘুমাচ্ছে। জানালা দিয়ে চাঁদের জ্যোৎস্না এসে মৌয়ের চাঁদ মাখা মুখটায় ভর করেছে। মনে হচ্ছে অষ্টাদশী কোনো রাজকন্যা। রাজ মৌকে ডাক না দিয়ে বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়ে। সোফায় শুয়ে থাকতে থাকতে রাজ সুমাইয়াকে ফোন দেয়। দুবার রিং হতে সুমাইয়া ফোন ধরে বলে, হ্যালো জান, তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো। আর হ্যাঁ, তোমার কথা মতো মাকে খুশি করার জন্য বিয়ে করেছি, মেয়েটাও রাজি হয়েছে। আচ্ছা, 6 মাসের মাঝেই কিন্তু দেশে ফিরবে। আচ্ছা সুইটহার্ট, আমাকে ভুলে যেও না। এখন রাখছি, বাই। আচ্ছা, টেক কেয়ার। সকালবেলা পাখির কিচিরমিচিরে রাজের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে যখনই উঠতে যাবে ঠিক তখনই কে যেন বারবার দরজায় নক করছে। রাজ তাড়াহুড়ো করে বালিশ আর চাদর বিছানায় রাখে। মৌয়ের দিকে তাকিয়ে দেখে মৌ এখনো ঘুমাচ্ছে। রাজ মৌকে ডাক না দিয়ে দরজা খুলতেই দেখে ঋত্য চা নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে চাঁদ কোন দিকে উঠলো যে আমার বোন আমার জন্য চা নিয়ে আসলো? চা দেখলে মনে হয় তোর জন্য নিয়ে এসছি। আসলে আমি চা তো ভাবির জন্য নিয়ে এসছি। ঋত্য চা নিয়ে দেখে মৌ উঠে পড়েছে। মৌয়ের কাছে চাটা রেখে বলল, ভাবি তোমার চা। তুমি চা নিয়ে এসেছো কেন? আর আমি সকালে চা খাই না। তো কি হয়েছে, এখন থেকে খাবে? আচ্ছা। চা খেয়ে মৌ যখন শাওয়ার নিতে যাবে এমন সময় রাজ মৌয়ের হাতটা ধরে ফেলল। মৌ রাজের হাতে স্পর্শে কেমন যেন কেঁপে উঠল। লজ্জামাখা দৃষ্টিতে রাজের দিকে তাকালো। রাজ প্যাডটা মৌয়ের হাতে দিয়ে বলল, আমি তোমার স্বামী, আশা করি এসব কিছু গোপন রাখার দরকার নেই। আমি কাল রাতেই বুঝতে পেরেছি তোমার সমস্যা হচ্ছে। মৌ রাজের মুখে এমন কথা শুনে লজ্জায় জড়সড় হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, মানুষটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না। ভালোবাসাই যায়। মৌ রাজকে যতই দেখে ততই মুগ্ধ হয়, ঠিক তার কল্পনায় পুরুষটার মতো। মৌ ঘুমোলেই একজনকে স্বপ্নে দেখত, আর সেই স্বপ্নটা যে এইভাবেই সত্যি হবে সে কোনোদিন ভাবতে পারেনি। মৌ শাওয়ার শেষ করে গোলাপি রঙের একটা শাড়ি পরে যখন রুম থেকে বের হবে তখন পেছন থেকে রাজ ডেকে বলল, কি সবাইকে তোমার মেধিন পেট দেখাবে নাকি? নাকি তোমার নাভি দেখিয়ে আমাকে মুগ্ধ করতে চাইছো? এসব বাজে মেয়েরা করে। মৌ রাজের কথা শুনে কাঁদো কাঁদো ভাবে বলল, কি করব, আমি তো শাড়ি পরতে পারি না, একটু পরিয়ে দেবে? কাছে এসো। শাড়ি পরাটাও পারো না? কি পারো? রাজ ধমক দিয়ে মোকে শাড়ি পরানো শিখিয়ে দিল। শাড়ি পরা শেষ হলে মোকে দেখে রাজের মা বলে, বৌমা তুমি রান্নাঘরে এসেছো কেন? কেন মা? আপনি আসতে পারলে আমি কেন পারবো না? মা, আমি আপনার মেয়ের মতো, আপনি এসব আর করবেন না। ধুর পাগলি, এসো একসাথে রান্না করি। মৌ খুশি হয়ে যায়।
সত্যি মায়ের আদর বোধহয় এমনই হয়। এদিকে দেখতে দেখতে 2 মাস হয়ে যায়। 2 মাসে মৌ রাজের পরিবারের একজন হয়ে ওঠে। পরিবারের প্রতিটা মানুষ মৌকে ভালোবাসে, শুধু রাজ ছাড়া। মৌ জানে রাজের হৃদয়ে শুধু সময়ের বসবাস, আর তাকে বিয়েটাও করেছে শুধু তার মায়ের জীবন বাঁচাতে। ওর সময় ও সময় যদি ওর মায়ের কথা না শুনতো, তাহলে অনেক বড় বিপদ হয়ে যেত।